ফুলোরা অনেক মোটা হওয়ায় সবাই তাকে নিয়ে সব সময় হাসাহাসি করত, অনেক কটু কথাও শোনাতো। তবে সবাই তাকে তিরস্কার করলেও তার স্বামী তার পাশে ছিল সব সময়। আর তারই অনুপ্রেরণায় সে কিভাবে একজন সাধারণ মোটা মেয়ে থেকে হয়ে ওঠে একজন সুপার মডেল, অর্থাৎ সবার প্রিয় মিস ফাটাফাটি, সেটাই দেখব আজকের গল্প মিস ফাটাফাটিতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই সুন্দর গল্পটি শুরু করা যাক। আশা করছি আপনাদের সবারই এই গল্পটা খুব ভালো লাগবে। গল্পের শুরুতেই দেখানো হয় একটা ফ্যাশন শোর আয়োজন করা হচ্ছে। সেখানে অনেক ডিজাইনাররা এসেছে ফ্যাশন শোতে তাদের সেই পোশাকগুলো সকলের সামনে পরিবেশন করতে। সেখানে বাচস্পতি ভাদুরীর মোটা বউ, যার নাম হলো ফুলোরা ভাদুরী, তাকে দেখা যায়। আর তাকে সবাই মিস ফাটাফাটি নামে চেনে। আর সে ঘরে বসে কাপড় সেলাইয়ের ব্যবসা করে, এটা তার শখই বলতে পারেন। তার এই কাপড় নিয়ে কাজ করতে বেশ ভালো লাগে। তো এই ফুলোরা ভাদুরীরও আজ এই ফ্যাশন শোতে হাঁটার কথা ছিল, কিন্তু সেখানে ভিকিসের নামের একজন মহিলাকে দেখা যায়। সে ফুলোরার পরিচয় সবার সামনে বলে দেয়। আর ফুলোরার পরিচয় জানার পর সেখানে তো বেশ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কিন্তু সেই সময়ই সেখানকার ম্যানেজার এসে সবাইকে থামতে বলে। কিন্তু কেন তার সাথে এমন করা হচ্ছে আর সে কিভাবে এই ফ্যাশন শোতে এসেছে, তার গল্প এখন শুরু হবে। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি ফুলোরা একটি হসপিটালে এসেছে। সেখানে তার স্বামী বাচস্পতি আর তার শাশুড়িও তার সাথে এসেছিল। তো ডাক্তার তখন তাকে তার ওজন মাপতে বলে। তো ওজন মাপার পরই দেখা যায় তার ওজন তো 95 কেজি। তখন ডাক্তার বলে গতবারই তো 85 ছিল, এখন আবার 10 কেজি বেড়ে গেছে। আসলে এই ফুলোরার বিয়ে হয়েছে 5 বছর হলো, তবে তার কোনো সন্তান নেই। মূলত একটা বাচ্চা নেওয়ার জন্যই সে ডাক্তারের শরণাপন্ন হয়েছে। ডাক্তার তখন ফুলোরাকে তার সমস্যার কথা জিজ্ঞেস করে। ফুলোরা জানায় যে তার পিরিয়ডের সময় পেটে প্রচন্ড ব্যথা হয়, যা সহ্য করার মতো নয়। ডাক্তার তখন তাকে অ্যাবডোমেন ইউএসবি টেস্ট করানোর জন্য বলে। সে আরো বলে তার ধারণা ফুলোরার সিস্ট হয়েছে। এটা শুনেই তো তারা একটু চিন্তায় পড়ে যায়। তখন ডাক্তার তাদের বলে তারা যেন এভাবে ঘাবড়ে না যায়, চিকিৎসা করলেই এটা ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। এছাড়া সে আরো বলে ফুলোরার ওজন অতিরিক্ত, এজন্যই সমস্যাটা হয়েছে। ওজন না কমালে তার পক্ষে বাচ্চা গর্ভে ধারণ করাটা সমস্যা হতে পারে, তাই তাকে যে করেই হোক তার ওজনটা কমাতে হবে, যদি সে বাচ্চা চায় আর কি। তো এরপরেই তারা সেখান থেকে চলে যায়। তারপর বাসায় ফেরার জন্য তারা একটা অটোর সামনে আসে। তখন ফুলোরা দেখে অটোতে তো খুব অল্পই জায়গা, আর অটোওয়ালাও ফুলোরাকে দেখার পরই তার দিকে টিটকারি মেরে তাকাতে থাকে। সে তার ভাবভঙ্গি দিয়ে বুঝিয়ে দেয় যে সে চায় না ফুলোরার মতো এত মোটা মানুষ তার ছোট অটোতে উঠুক। অটোওয়ালার এই ভাবভঙ্গি দেখে ফুলোরা তার স্বামীকে বলে যে সে একা অন্য অটোতে চলে যাবে। কিন্তু তার স্বামী প্রথমে ফুলোরাকে একই অটোতে নিতে জোরাজুরি করে, কিন্তু ফুলোরা বলে সে তার বান্ধবী রিঙ্কুর বাসায় যাবে, তাই তারা যেন চলে যায়। সে তার বান্ধবীর বাসা হয়ে তারপরই ফিরে আসবে। তো এদিকে তাদের কথার মাঝেই অটোওয়ালা তাগাদা দিতে থাকে, তাই তার স্বামী দ্রুত অটোতে এসে বসে পড়ে। তো বাচস্পতি এরপর ফুলোরাকে বলে সে যেন রিঙ্কুর বাসায় পৌঁছে তাকে একটা কল দিয়ে দেয়। ফুলোরাও জানায় ঠিক আছে, সে পৌঁছে কল দিয়ে দিবে। তবে অটোওয়ালা যাওয়ার সময় ফুলোরাকে ভুস্কি বলে সেখান থেকে চলে যায়। ফুলোরার খারাপ লাগলেও সে কিছুই বলে না। আসলে তার ওজন অনেক বেশি হওয়াতে তাকে সব জায়গায় সবসময় এমন অকথ্য ভাষা শুনতে হয়। সে সবকিছু মুখ বুঝে সহ্য করে নেয়। তবে তার স্বামী আবার সব সময় ফুলোরার সাপোর্টে থাকে। সে তাকে খুব ভালোবাসে। তার ভালোবাসার সামনে ফুলোরার এই ওভারওয়েট কোনোদিনও কোনো বাধা হতে পারেনি। এই দিক থেকে ফুলোরা অনেক বেশি ভাগ্যবতী, আর এটা নিয়ে সে অনেক বেশি হ্যাপি থাকে। তার পরের দৃশ্যেই দেখানো হয় বাচস্পতিকে। তার বাবা ছোটবেলাতেই মারা গেছে, তাই তার পুরো পরিবারের খরচ তাকেই টানতে হয়। আর এখন সে একজন কাপড়ের দোকানের কর্মচারী, আর তার এই ইনকাম দিয়েই তার পুরো সংসার চলে। তো সে সেদিন তার ম্যানেজার বাবুর কাছে বেশ ঝাড়ি খাচ্ছিল, কারণ দোকান বন্ধ হওয়ার 2 ঘন্টা পরেও সব মালামাল সঠিক জায়গায় সে গুছিয়ে উঠতে পারেনি। এছাড়াও দোকানের বিদ্যুৎ বিল অনেক বেড়ে গেছে, তাই সে তাকে সহ অন্য কর্মচারীদের বেশ কথা শোনাতে থাকে। ঠিক তখনই সেখানে একজন কাস্টমার আসে যে তার কাপড় এক্সচেঞ্জ করতে চায়। কিন্তু সে যে কাপড়ের সাথে এক্সচেঞ্জ করতে চায় সেটা সেই সময় দোকানে ছিল না, তাই সেই কাস্টমার সেখানে এবার বেশ ঝামেলা বাঁধিয়ে দেয়। ম্যানেজার বাবু তখন তাকে সেই কাস্টমারকে শান্ত করতে পাঠায়। বাচস্পতিও তখন সেই কাস্টমারের কাছে যায়। সে তাকে তাদের সমস্যার কথা বুঝিয়ে বলে, আর বলে সে যেন 10 দিন পর আসে, তাহলে সে এক্সচেঞ্জ করতে পারবে। তো দেখা যায় কাস্টমারও তার কথা বেশ ভালোভাবে বুঝে যায়।
তাই সে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। আসলে বাচস্পতির ব্যবহার আচরণ এত ভালো যে কাস্টমারের রাগও একেবারে গলে যায়। এদিকে ফুলোরার শাশুড়ি বারান্দায় শুকিয়ে যাওয়া কাপড়গুলো তুলতে থাকে। এরপরই সে ফুলোরার ঘরে আসে আর দেখতে পায় তার বিছানা তো অগোছালো আর সেখানে রয়েছে অসংখ্য ব্লাউজ। সে সেগুলো ভাঁজ করতে থাকে। তো এখান থেকে আমরা জানতে পারি যে ফুলোরা সেলাইয়ের কাজ করে। সে বিভিন্ন স্টাইলের ব্লাউজ বানিয়ে থাকে। এর থেকে সে টুকটাক ইনকামও করে আর কি। তো এরপরই দেখানো হয় ফুলোরা রিঙ্কুর বাসায় এসেছে। সেখানে সে রিঙ্কুর কথা মতো তারও তার মেয়ের জন্য ব্লাউজ বানিয়ে নিয়ে এসেছিল। এই রিঙ্কুর মেয়ের নাম হলো মুনিয়া। এই রিঙ্কু তারপরে মুনিয়া এরাও ছিল ফুলোরার মতো বেশ হেলদি। আর রিঙ্কু তার কাস্টমার হলেও তারা একেবারে বন্ধুর মতো হয়ে গিয়েছিল। যাক, তো রিঙ্কু এবং তার মেয়ে ফুলোরার হাতের কাজের বেশ প্রশংসা করতে থাকে। রিঙ্কু তো ফুলোরাকে তার কাজের জন্য পারিশ্রমিকও দেয়। আর এটা নেওয়ার পরই ফুলোরা সেখান থেকে চলে যেতে নেয়। কিন্তু তখনই রিঙ্কু মুনিয়াকে বলে যে সে যেন তাকে এগিয়ে দেয়। মুনিয়া তখন ফুলোরাকে তাদের দরজা পর্যন্ত এগিয়ে দেয়। মুনিয়া তখন ফুলোরাকে জিজ্ঞেস করে তাকে কি দেখতে মোটা লাগছে, কারণ পাশের বাসার আন্টি বলেছে তাকে দেখতে অনেক মোটা লাগছে। ফুলোরা বলে কত লোকে কত কথাই তো বলবে, এসব কথা যেন সে কানে না নেয়। এসব নিয়ে খামোখা মন খারাপ করারও কোনো দরকার নেই। আর তাকে দেখতে মোটেও মোটা লাগছে না, বুঝুন। বাচ্চা একটা মেয়েকেও মানুষ কথা শোনাতে ছাড়ে না। যাক, তো এরপর ফুলোরা সেখান থেকে চলে যায়। এদিকে সেই ভিকি সেনকে দেখানো হয় যে নিজেকে ফোনে রেকর্ড করে। সে আসলে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তো সে সেখানে ওজন কমানোর বিভিন্ন টিপস দিতে থাকে এবং ডায়েটিং করার জন্য কিছু খাবারের নিয়মের কথাও রেকর্ড করতে থাকে। ঠিক তখনই সেখানে সাইকেলে করে একজন ছেলে পার্সেল নিয়ে আসে আর তার বাসায় কলিং বেল বাজাতে থাকে। রেকর্ডিং এর সময় বারবার বেলের আওয়াজ শুনে তো তার মেজাজটাই গরম হয়ে যায়। তাই সে সেই বেলের আওয়াজের মধ্যেই তার রেকর্ডিং কোনো রকমে শেষ করে। তারপরে গেটের কাছে আসে। তখনই সেই ছেলেটি তাকে দেখে জিজ্ঞেস করে যে এটা কি ফুলোরার বাড়ি। ভিকি তখন তাকে ফুলোরার বাসার ঠিকানা হাত দিয়ে দেখিয়ে দেয়। ছেলেটি বলে তাকে দেওয়া বাসার ঠিকানায় তো 59 নম্বরটা লেখা আছে আর সে তো ঠিক বাসাতেই এসেছে। ভিকি তখন সেখানকার কিছু ছেলেদেরকে দেখে আর তাদেরকে দেখে সে খুব ভালো করেই বুঝতে পেরে যায় যে এই ছেলেগুলো তার সাথে প্র্যাঙ্ক করেছে। তারা তার বাসার ঠিকানার নম্বরটি বদলে 56 থেকে 59 করে দিয়েছে। এজন্যই ডেলিভারি ম্যান ভুলে এখানে চলে এসেছে। যাক, তো এরপরই সে তার বাসার ঠিকানাটা ঠিক করে নেয়। তখন সেই ছেলেটি সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায় আর ভিকিও তার বাসায় ঢুকে পড়ে। আর দেখা যায় তখন সেই বদ ছেলেগুলো আবারও সেই বাসার নম্বরটি 56 থেকে 59 করে দেয়। আসলে এগুলো ছিল এলাকারই কিছু বখাটে ছেলে। আসলে এই এলাকার সবচেয়ে স্টাইলিশ এবং স্লিম মেয়ে হচ্ছে এই ভিকি সেন। আর এই ভিকি সেনকে দেখার জন্যই তারা এসব উল্টোপাল্টা কর্মকাণ্ড করতে থাকে, যাতে ভিকি সেন একটু বাসার বাইরে আসে আর তারা ভিকি সেনের দেখা পায়। ভিকিও তো এই ব্যাপারটা বুঝতে পেরে তাদের সাথে রাগ দেখিয়ে চলে গেছে। যাক, তো এদিকে ওই ডেলিভারি ম্যান সাইকেল চালিয়ে চলে আসে ফুলোরার বাসার সামনে। সেখানে সে একটি পার্সেল ফুলোরার ছোট দেওরকে দেয় আর ফুলোরার ছোট দেওরের নাম হলো গোগল। গোগল পার্সেলটি ফুলোরার কাছে নিয়ে আসে। ফুলোরা তো তখন মেশিনে কাপড় সেলাই করছিল। তো এই পার্সেলটি পেয়ে ফুলোরা দ্রুত সেটা খোলে আর সেখানে তো সুন্দর সুন্দর রঙের বেশ ভালো কোয়ালিটির কিছু কাপড়ের পিস ছিল। ফুলোরাই এসব অর্ডার করেছিল সুন্দর ব্লাউজ আর জামা বানানোর জন্য। এসব দেখে তো সে খুব খুশি হয়ে যায় আর বোঝাই যায় তার দেবরের সাথে তার সম্পর্কটাও বেশ কিউট। তো এরপরই সন্ধ্যার সময় বাচস্পতি আসে। সে তার মা গোগল ও ফুলোরার জন্য নতুন কাপড় কিনে এনেছিল, কিন্তু সে নিজের জন্য কোনোই কাপড় কেনেনি। সবাই তো কাপড় পেয়ে খুব খুশি হয়। তো এরপরই ফুলোরা রাতে খাওয়ার সময় আসে। সে সবার সামনে বলে সে আরো অনেক কাপড়ের অর্ডার করেছে, সেগুলো একে একে আসবে। তখনই তার শাশুড়ি বলে এরকম ব্যবসা করে কি লাভ, যেখানে সব টাকা কাপড় কিনতেই চলে যাচ্ছে। তার ছেলে কত সুন্দর কাপড়ের দোকানে চাকরি করে, তার তো কোনো দরকার নেই এসব ব্যবসা করার। তার উচিত স্বামী ও সন্তান নিয়ে সুন্দরভাবে সংসার করা। তার স্বামী তখন জিজ্ঞেস করে সে এখন আবার কিসের সেলাই করে। তখন ফুলোরা বলে সে ব্লাউজ বানায়, ডিজাইনার ব্লাউজ। এটা শুনেই তো তার শাশুড়ি বলে সে যতই ব্লাউজ বানাক না কেন মোটা মানুষদের মোটাই লাগবে। ফুলোরা তখন বলে অনেকে তো ওজন কমিয়ে তারপর পরে, আর মোটা বলে কি তাদের ম্যাক্সির বদলে ব্লাউজ পরতে মন চায় না?
তার শাশুড়ি তখন তাকে কটাক্ষ করে কথা বলে। সে বলে তারা যা পরে সেটা তো ব্লাউজ না, সুতো পরে থাকে। এই কথা শুনে ফুলোরা এবং বাচস্পতি আর কোনো কথা বাড়ায় না। তো এরপরে ঘুমানোর সময় ফুলোরা মশারি ঠিক করতে থাকে। তখনই তার স্বামী তাকে জিজ্ঞেস করে সে কি তার মায়ের কথায় রাগ করেছে। ফুলোরা বলে না, সে রাগ করেনি, তার এসব কথা মাথায় থাকে না, তার সবসময় কাপড়ের নতুন ডিজাইনের কথা মাথায় ঘুরতে থাকে। তার এই কথা শুনে তার স্বামী তাকে কাছে টেনে নেয়, কারণ ফুলোরা আসলেই বেশ ভালো মনের একটা মেয়ে ছিল। যাক, তো তারপরই তার স্বামী তাকে বলে সে যদি ফুলোরাকে কলকাতা থেকে এখানে এই ধুলি শহরে না নিয়ে আসতো তাহলে সে হয়তো কলকাতায় থাকতে পারত আর তার ডিজাইনিং এর কোর্সটাও শেষ করতে পারত, আর এতদিনে তো সে একজন মস্ত বড় ডিজাইনারও হয়ে যেত। কথা শুনে ফুলোরা হেসে বলে তাহলে তো সে এখানে এত সুন্দর একটা জীবন উপভোগ করতে পারত না। বাচস্পতি তখন তাকে জিজ্ঞেস করে তার এখানে আসাতে কখনো কি মনে কোনো আক্ষেপ হয়েছে। ফুলোরা বলে না, তার কখনোই আক্ষেপ হয়নি, কারণ সেলাই করার মাধ্যমে সে তার নিজের মনোবল খুঁজে পায়, আর সেটা তো সে করছেই। এছাড়াও সে তার ভালোবাসার মানুষের সাথে এখানে থাকে, তাই তার কখনোই এমন কিছু মনে হয়নি, সে খুব সুখেই আছে। সে আরো বলে সে এখানে বাচস্পতির সাথে এসে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। বাচস্পতিও তার এসব কথাবার্তায় খুব খুশি হয়ে যায়। এরপরই দেখানো হয় ফুলোরা ও বাচস্পতির সুখের সংসার, যেখানে তারা দুজন খুবই হাসি খুশিতে দিন পার করছে। এমন একদিন তাদের বাসায় ভিকি আসে। সে তাদের কাছ থেকে কয়েকটা ডিম নিতে চায়। সে বলে ডায়েটিং এর জন্য সে ডিম খায়, তার বাসায় 2টো ডিম কম থাকায় সে এখানে এসেছে তাদের থেকে 2টো ডিম নিতে। সে বলে সে জানে এখানেই সে ডিম পাবে, কারণ এখানে সবাই খেতে ভালোবাসে, এজন্য প্রায় বাচস্পতি ছাড়া সবাই মোটা। বুঝুন, মানুষের বাসায় এসে আবার তাদেরকে খোটা মেরে কথা বলছে। কিন্তু ফুলোরা এতে কিছু মনে করে না। সে ভিকিকে 2টোর বেশি 3টে ডিম দেয়। সে বলে তারা মোটা হলেও তাদের জীবনটা মোটামুটি নয়, বরং ফাটাফাটি। এই কথা শুনেই তো ভিকির মুখ গোমরা হয়ে যায়, তাই সে ওই ডিমগুলো নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় বাচস্পতি খেতে বসেছে। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি চিন্তিত, কোনো একটা বিষয় নিয়ে সে খুব বেশি চিন্তায় রয়েছে। আসলে সে যেই কাপড়ের দোকানে চাকরি করে তা একটি সমস্যার মধ্যে পড়েছে। দোকানে ঠিকমতো বেচা কেনাও হচ্ছে না, তাই সে এখন তার চাকরিটা নিয়ে চিন্তিত। ফুলোরা তখন বাচস্পতিকে এমন চিন্তিত দেখে তার কাছে জিজ্ঞেস করে যে তার দোকানে তো সমস্যা হচ্ছিল, সেটা কি মিটেছে? বাচস্পতি বলে সে বুঝতে পারছে না কি হচ্ছে। সে যেই অবস্থা দেখছে তাতে হয়তো তার চাকরিটাই চলে যেতে পারে, অথবা তার বেতন কমে যেতে পারে। তো সে তার মাকে দেওয়া 7,000 টাকার মধ্যেই পুজো এবং অন্যান্য বাজারের খরচপাতি করে ফেলতে বলে। আর সে ফুলোরাকে দেওয়া 7,000 টাকার মধ্যে গোগলের বেতন সহ অন্যান্য খরচ সামলে নিতে বলে। গোগল তখন হুট করেই খাওয়া ছেড়ে উঠে যায়, আর দেখা যায় সে তার জমানো টাকা তার মাকে দেখায় আর বলে সেই টাকার মধ্যে যেন সে পুজোর জন্য ফুল আর প্রসাদও কিনে আনে। গোগলের এমন আচরণে তো সবাই খুশি হয়। সে এখনো অনেক বড় না হলেও তার এত সুন্দর চিন্তা ভাবনা দেখে সবার তো বেশ ভালো লাগে। তো বাচস্পতি তখন গুগলকে পুনরায় খেতে বসতে বলে। এরপরই দেখানো হয় ফুলোরা তার 3জন বান্ধবীর ব্লাউজ বানানোর জন্য তাদের মাপ নিচ্ছে। আসলে এরা সবাই বেশ গোলুমলু। তো তাদের মধ্যেই সীমা নামের একজন বলে তার একটা রান্নার চ্যানেল আছে, সবাই তখন সেই চ্যানেলটার ভিডিও দেখতে চায়। সীমা তখন সবাইকে সেই চ্যানেলের ভিডিও দেখায়। সেই ভিডিওতে শুধু সীমার হাতের ছবি দেখা যায়। তখন সীমা বলতে থাকে সে যদি আরেকটু শুকনা হতো তাহলে সে হয়তো নিজেই চ্যানেলটার ভিডিওতে থাকতো। তার মতো মোটা মানুষকে ভিডিওতে দেখলে লোকেরা তো হাসাহাসি করবে, এজন্যই সে ভিডিওর সামনে আসে না। আর তাদের ধারণা সব মোটা মানুষেরা ডায়াবেটিস সহ অন্যান্য রোগে আক্রান্ত, এজন্যই সে ভিডিওতে নিজেকে উপস্থাপন করেনি। এসব শুনে ফুলোরা বলে সে অনেকদিন ধরে জামা বানাচ্ছে। সে অনেক মোটা মেয়েদের দেখেছে যাদের চেহারাটাই এরকম যে একটু খেলেই চেহারায় ফোলা ফোলা ভাব আসে। তাই বলে তারা কিন্তু অসুস্থ নয়, তাদের শরীরের গঠনটাই সেরকম ভাবে তৈরি হয়েছে। সেখানে অরুণা নামের একজন বলে অনেকে স্ট্রেসে থাকলেও মোটা হয়ে যায়, আর এটা কিন্তু আসলেই সত্যি কথা। যাক, তো এরপরই সীমা বলতে থাকে তার চ্যানেলটা একটু ভাইরাল হলে সে তার স্বামীকে জানাবে, তবে ভাইরাল না হওয়ার আগ পর্যন্ত সে মোটা বউয়ের ফ্লপ শো তার স্বামীকে দেখাতে চায় না। তখনই রিঙ্কু বলে ওঠে যে সীমার সবকিছুই তার স্বামীকে ঘিরে। সীমাও বলে হ্যাঁ। তো এরপরই দেখা যায় ফুলোরা রিঙ্কুকে বলতে থাকে যে সে তো সবসময় তার কাছ থেকে ব্লাউজ বানিয়ে নেয়,
কিন্তু কখনো পরে না কেন? সে বলে সে আসলে মেকআপ কোম্পানিগুলোর জন্য ফটোশুট করে। সে আসলে অনেক সময় চোখ, চুল, আইল্যাশ নখ এগুলোর ছবি তোলে, আর কখনো যদি ছবিগুলোতে তার জামার অংশ চলে আসে, এজন্যই সে ওই ব্লাউজগুলো বানিয়ে রেখেছে যাতে ফটোশুটের জন্য সে সেগুলো পরতে পারে। বাসায় পরে থাকার জন্য সে সেগুলো বানায়নি। মেকআপের জিনিসপাতি বেচে রিঙ্কু অনেক টাকাই কামাই করে, কিন্তু তারপরেও সে মোটা হওয়ার জন্য তার পরিবারের লোকজন তাকে অনেক কথা শোনায়। তো তাদের এসব কথা শুনে আবার অরুণা আসে আর বলতে থাকে তারা তিনজন কোনো না কোনো কাজ করে, কিন্তু সে তো বাসায় বসে হাউসওয়াইফ হয়ে আছে। তারও ইচ্ছে করে তাদের মতো কিছু একটা করে রোজগার করতে। অরুণা আসলে ভালো সাইকেল চালাতে পারে। সে বলে সে মোটা হলেও তার সাথে সাইকেলে কেউ তাকে হারাতে পারবে না। এটা শুনে তো সবাই হাসে। তখন রিঙ্কু ফুলোরাকে কলকাতা থেকে আনা একটা ম্যাগাজিন দেয় যেখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেয়া ছিল। ফুলোরাও তো সেই ডিজাইনগুলো দেখে বেশ অবাক হয় আর বলে বাহ, ডিজাইনগুলো তো অনেক সুন্দর। অরুণা তখন ফুলোরাকে বলে সে যেন তাকে এই ডিজাইনগুলো থেকে একটি ব্লাউজ বানিয়ে দেয়। আসলে প্রায় প্রত্যেক দিনই তাদের চার বান্ধবীর এভাবেই গল্পগুজব চলতে থাকে। তো এমন করেই হাসি আনন্দে তাদের দিন চলে যাচ্ছিল। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। ফুলোরা ও তার শাশুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছে। সেখানে তার শাশুড়ি বলে এবারে তাদের কীর্তনের পরবর্তী অনুষ্ঠানটি জগমোহন বাবুর বাড়িতে হবে। লোকটি অনেক বড় লোক পরিবারের, অনেক লম্বা এবং সুঠাম দেখতে। তারা ঠিক করেছে তাকে একটি উপহারও দিবে, কিন্তু তার ছেলে খরচ কমানোর কথা বলেছে, তাই সে বুঝতে পারছে না যে সে কিভাবে জগমোহনকে উপহার দিবে। ফুলোরা তখন তার শাশুড়ির কথা না শুনে একটু অন্যমনস্ক হয়ে যায়। ফুলোরাকে এভাবে অন্যমনস্ক হতে দেখে তার শাশুড়ি তাকে ডাক দেয় আর জিজ্ঞেস করে সে এমন করছে কেন। ফুলোরা তখন তার শাশুড়িকে বলে যে সে তাকে একটা কলার ব্লাউজ বানিয়ে দিতে চায়। এই কথা শুনে তার শাশুড়ি নিরাশ দৃষ্টিতে বলে শেষমেশ হয়তো জগমোহনকে ব্লাউজই উপহার দিতে হবে। একথা বলার পরই তার শাশুড়ি আবার হাসতে থাকে। এদিকে দেখানো হয় বাচস্পতি গোগলকে ইংরেজি পড়াচ্ছে। সেখানে সে বলে তার ছোট ভাই এত ছোট বয়সে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। আসলে গোগল ভুল করে তার ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিল, তাই ধরা খেয়ে গোগল এবার তার এই কাজের জন্য সরি বলে। যাক, তো এরপরই বাচস্পতি তার ছোট ভাইকে পড়াতে থাকে। পরবর্তীতে দেখানো হয় ফুলোরার শাশুড়ি আর গোগল একটা দোকানে এসেছে বাজার করতে। তারা সেখানে অনেক দামাদামি করে জিনিসপত্র কিনতে থাকে। তখনই ভিকি সেখানে আসে তার একটা জিনিস কিনতে, তবে সেই জিনিসটা দোকানে না থাকায় সে চলে যেতে নেয়। তাকে এভাবে চলে যেতে দেখেই ফুলোরার শাশুড়ি ভিকিকে আটকায়। সে তাকে জিজ্ঞেস করে কিভাবে সে এতটা সুন্দর করে নিজেকে মেইনটেইন করে রেখেছে। ভিকি বলে সে ডায়েটিং এর মাধ্যমে নিজেকে এত সুন্দর করে রেখেছে। সে আরো বলে ফুলোরার শাশুড়ি চাইলে সারাদিন কোনো খাবার না খেয়ে শুধু ফলের জুস খেয়ে ডায়েটিং করতে পারে। সবাই এখনকার যুগে ডায়েটিং করে, নিজের শরীর মেইনটেইন করার জন্য ডায়েটিং অনেক গুরুত্বপূর্ণ। এসব বলে সে সেখান থেকে চলে যায়। একথা শোনার পরই ফুলোরার শাশুড়ি ঠিক করে যে সেও ডায়েটিং করবে। তো রাতের বেলায় ফুলোরার বাসার কারেন্ট চলে যায়। তখনই ফুলোরার শাশুড়ি সবাইকে মোমবাতি জ্বালাতে বলে। ফুলোরা তো শুয়ে শুয়ে মোমবাতির আলোর মধ্যেই ম্যাগাজিনের ডিজাইনগুলো দেখতে থাকে। তখনই বাচস্পতি ঘরে আসে। সে ফুলোরার পাশে বসে তার ম্যাগাজিনটা দেখতে থাকে আর সেখানেই সে ফ্যাশন ইনফ্লুয়েন্সার সম্পর্কে জানতে পারে। ফুলোরা বলে যারা জামা বানায় তাদের থেকে জামা নিয়ে পড়তেও অনেক টাকা দিয়ে তা পড়তে হয়। এছাড়াও ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের সব সেক্টরে অনেক ডিমান্ড। বাচস্পতি তখন ফুলোরার কথা শুনে মজা করে বলে যে তার জীবনের উপরও ফুলোরার অনেক প্রভাব রয়েছে, তাহলে ফুলোরাও তো এক ধরনের ইনফ্লুয়েন্সার। একথা শুনে ফুলোরা হাসতে থাকে। তো বোঝাই যায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে বেশ সুইট একটা সম্পর্ক। যাক, তো এরপরই ফুলোরা বলে রিঙ্কুর সাথে তার দেখা হয়েছিল। তার মনে হয় তার কাছে রিঙ্কুর ব্লাউজ বানিয়ে নেওয়া সহ মেকআপ আর ফটোশুটের কাজটা তার স্বামী পছন্দ করে না। সে বলে রিঙ্কু, সীমা আর অরুণার জীবন কেমন যেন। বাচস্পতি তখন বলতে থাকে ফুলোরা এত সেলাই করতে পছন্দ করে, সে কি রিঙ্কু, সীমা আর অরুণার জীবনের ফাঁকফোকরগুলো সেলাই করে ঠিক করে দিতে পারে না? এ কথা শোনার পরই ফুলোরা চুপ হয়ে যায়। তাদের মধ্যে নীরবতা চলে আসে। তো এর পরের দৃশ্যেই দেখানো হয় ফুলোরার একটা নোটবুক ছিল। সেখানেই সে মোটা মানুষদের ফ্যাশন নিয়ে লিখছিল। সে সেখানে লেখে ফ্যাশন মানে মোটা অথবা চিকন হওয়া নয়, ফ্যাশন মানে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলা। যেমন করে বাড়ি সাজানো হয়, সবার বাড়ি তো আর একরকম হয় না, তারপরও বাড়ি সাজানো হয়। ফ্যাশনও ঠিক সেই রকম, শুধু জেনে নিতে হবে চেহারার সাথে কোন কালার আর কোন কাজ ভালো মানানসই হয়।
তো এভাবে লেখা শেষ করে ফুলোরা সেলাই মেশিনের কাছে আসে। তারপরই বেশ হাসি মুখে সেলাই করা শুরু করে। সে শুধু ব্লাউজ নয় বরং সুন্দর রঙের জামা কাপড়ও বানাতে থাকে। সে জামাগুলো সে সুন্দর মতো ধুয়ে শুকোতেও দেয়। এরপর সে আরো নতুন ডিজাইন কাগজে আঁকতে থাকে। সে অনুযায়ী জামাও বানানো শুরু করে। তো দেখা যায় তার কাছে দুজন মহিলা এসে সেই বানানো জামা কিনে নেয়। এদিকে অরুণার ছেলে তার সাইকেলটা রেখে সেখান থেকে চলে যায়। তার ছেলেকে চলে যেতে দেখেই অরুণা সেই সাইকেলটি চালাতে নেয়, কিন্তু সে তো তা চালাতে পারে না। এদিকে ফুলোরা নিজের মতো জামা বানাতে থাকে। এরপর একদিন দেখানো হয় ফুলোরা ছাদে কাপড় তোলার সময় গুগল ফোন নিয়ে দৌড়ে তার কাছে আসে। সে বলে সে ফ্যাট থেকে ফাটাফাটি নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিল। সেখানে সে ফুলোরার নোটবুক থেকে মোটা মানুষদের জন্য ফ্যাশন নিয়ে লেখাটা ইংলিশে ট্রান্সলেট করে পোস্ট করে দিয়েছিল। আর সেই লেখাটি এখন অনেক মানুষজন পড়েছে। এর ফলে সেখানে তার আইডিতে অলরেডি 4,500 ফলোয়ার হয়ে গেছে। সবাই তো তার লেখা খুব পছন্দ করেছে, আর তারা সবাই এখন ফুলোরার চেহারা দেখতে চাচ্ছে, তার আরো লেখা পড়তে চাচ্ছে। তো গুগলের হাত থেকে তখন ফোন নিয়ে নেয় ফুলোরা, আর সেই লেখা আর মানুষজনের কমেন্ট দেখতে থাকে। সবাই বেশ ভালো ভালো কমেন্ট করছিল। সে তো এসব দেখে বেশ খুশি হয়ে যায়। গুগল তখন ফুলোরাকে ছবি আপলোড দিতে বলে, আর বলে এভাবে চলতে থাকলে সে একদিন অনেক ফেমাস হয়ে যাবে। তো ফুলোরা এরপর রিঙ্কুর বাসায় আসে। সে তাকে তার ইনস্টাগ্রামের ঘটনাটি বলে। যেহেতু রিঙ্কু ফটোশুট করে, তাই সে রিঙ্কুকে রিকোয়েস্ট করে যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিঙ্কু যেন তার ছবিটা দেয়। এই কথা শুনে রিঙ্কু বলে এই মোটা চেহারা দেখিয়ে লোক হাসানোর কোনো দরকার নেই। রিঙ্কু তখন ফুলোরাকে বলে সে অরুণা আর সীমার সাথে কথা বলে দেখতে পারে। ফুলোরা বলে সে সবাইকে বলেছে, কিন্তু কেউ রাজি হচ্ছে না। সে তখন বলতে থাকে চেহারা না দেখিয়ে শুধু তার বানানো জামা পরে ছবি তুলে দেখালেও চলতো। রিঙ্কু এই কথা শুনে তাকে বলে যে জামা কাপড়গুলো পরে দেখাতে গেলে তাদের মোটা শরীরটাও তো মানুষ দেখে নিবে আর হাসবে। তাদের কথার মাঝে মুনিয়া পড়া বাদ দিয়ে ফুলোরার কাছে চলে আসে, আর সে তখন এটা জানায় যে তার মা কেন জামা কাপড়গুলো পরে ছবি তুলতে পারবে না। কারণটা হচ্ছে তার বাবা তাকে ফটোশুট করার জন্য বেশ মারধর করেছে। সে এরপর তার মায়ের ক্ষতস্থানও দেখায়। এরপরই সে ফুলোরাকে নিয়ে তার মায়ের রুমে আসে। সেখানে দেখানো হয় মুনিয়ার বাবা রিঙ্কুর সব মেকআপের জিনিসগুলো ভেঙে ফেলেছে, একেবারে সব নষ্ট করে দিয়েছে। সে আসলে ছিল মাতাল, তাই প্রায় সময়ই রিঙ্কুকে বেশ মারধর করত। তো এমন অবস্থা দেখে ফুলোরার তো অনেক খারাপ লাগে, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় বাচস্পতিকে। সে দোকানে তার লোকেদের সহ দুপুরের লাঞ্চ করছিল। সেই সময় তাদের দোকানের কর্মচারী মিস্টার ঘোষকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তারা সবাই তো এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত। কথায় কথায় সেখানে ম্যানেজার বাবু বাচস্পতিকেও খোঁচা মেরে কথা বলে। সে বলে দোকানের এমন মন্দা পরিস্থিতিতে বাচস্পতির তো কোনো চিন্তাই নেই, কারণ তার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। তার মা ভাই বউ সেভিংস অ্যাকাউন্টের মতো তার পাশে রয়েছে। এ কথা শুনে বাচস্পতি বলে বিপদের সময় কাছের মানুষেরাই তো ভালোবেসে কাছে এসে সাহায্য করে। সেটাকে সেভিংস অ্যাকাউন্ট বলে না, সেটাকে বলে সকলের সহযোগিতায় এগিয়ে থাকার হাতিয়ার, যা অন্য ফ্যামিলি চাইলেও পায় না। এই কথা শুনেই তো ম্যানেজার বাবু চুপ হয়ে যায়। এরপরই দৃশ্য পরিবর্তন হয়। দেখানো হয় ফুলোরার বাড়িতে কীর্তনের কাজ চলছে। সব বয়স্ক মহিলারা এসে কীর্তন করছে। অন্যদিকে ফুলোরা সবার আড়ালে তার বানানো প্যান্ট পরার চেষ্টা করতে থাকে। তবে তার মোটা হওয়ার কারণে তো অনেক চেষ্টার পর আর বেশ কষ্টে সে শেষমেশ প্যান্টটা পরতে পারে। তো এদিকে আবার বয়স্ক মহিলারা ঠিক করে যে জগমোহন বাবুকে তারা সবাই মিলে সিল্কের পাঞ্জাবি উপহার দিবে, আর তারা প্রত্যেকে যদি 500 টাকা করে দেয় তাহলে তার মধ্যেই তারা পাঞ্জাবিটা দিতে পারবে। সবাই তো এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে গুগল ফুলোরার ঘরের ভেতর ঢুকে পড়ে। সেখানে দেখা যায় ফুলোরা তার নিজের বানানো জামা পরেছে। এতে তো তাকে অনেক সুন্দর লাগছিল। গুগল তখন তার ফোন বের করে ফুলোরার ছবি তুলে তা আপলোড করতে চায়, যেহেতু অডিয়েন্স তার ছবি দেখতে চাইছিল। কিন্তু ফুলোরা তাকে বাধা দেয়। তবে গুগল তো এক প্রকার জোর করেই সেই ছবি তোলে আর ইনস্টাগ্রামে আপলোড করে দেয়। সে আসলে তার বৌদিকে বেশ ভালোবাসতো, আর বৌদির জন্য এসব করতে পেরে তার বেশ ভালোই লাগছিল। আসলে সে তো তার ভাই বাচস্পতির কথায় সবকিছুরই ইংলিশ ট্রান্সলেট করার চেষ্টা করছিল, তাই সে ফুলোরার লেখাটাও ট্রান্সলেট করে ইনস্টাগ্রামে দিয়ে দেয়। কিন্তু ফুলোরার এই লেখা যে এত সাড়া ফেলবে তা তো সেও বুঝতে পারেনি। তবে এতে সে বেশ খুশি। যাক, তো এই গুগল ইনস্টাগ্রামে ছবি আপলোড করেই সেখান থেকে দৌড়ে পালায়।
এরপরই দেখানো হয় তাদের পুজোয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন নিয়ে সেই পাড়ার সকলের সাথে কথা চলছে। সেখানে ভিকি বলে এবারের পুজোয় যদি তারা একটা ফ্যাশন শোর আয়োজন করে তাহলে অনেক ভালো হবে। এই প্রস্তাবে তো ফুলোরা সহ অন্যরাও রাজি হয়ে যায়। তখন সেখানে একজন লোক বলে এই পাড়ায় তো ভিকি ছাড়া ফ্যাশন শোতে মডেল হওয়ার মতো কেউ নেই। ফুলোরা তখন বলে যেহেতু এই অনুষ্ঠানটা পাড়ার মানুষদেরকে নিয়ে করা হবে তাই যারা অংশগ্রহণ করতে চায় তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। তখন মুনিয়া বলে সেও মডেল হতে চায়, কিন্তু ভিকি বলে না, সে তো অনেক মোটা, তাকে মডেল হিসেবে মানাবে না। অরুণা তখন বলে ভিকি তাহলে সবাইকে ট্রেন করে শিখিয়ে দিবে কিভাবে মডেল হতে হয়, তাহলেই তো হয়ে যায়। এছাড়াও রিঙ্কু অনেক ভালো মেকআপ করতে পারে, সে সবাইকে সেদিন মেকআপ করিয়ে দিবে। তখন বাচস্পতি বলে তাহলে ফ্যাশন শোর কাপড়গুলো ফুলোরা বানিয়ে দিবে। বাচস্পতির এই কথা শুনে ভিকি তো ফুলোরাকে ছোট করে বলতে থাকে যে সে তো মোটাদের জন্য জামা কাপড় বানায়, তার বানানো জামা তার মডেল পরলে তাকে দেখে সবাই তো হাসাহাসি করবে। একথা বলেই সে হাসতে থাকে, অর্থাৎ সে তাকে কটাক্ষ করলো। তারপর সে বলে সে যাদের ট্রেন করবে এবং তার টিমের লোকজন যারা থাকবে তারা ব্র্যান্ডের কাপড় পরবে, ফুলোরার মতো সস্তা দর্জির থেকে কাপড় বানিয়ে পরবে না। একথা বলার পরই ভিকি বাচস্পতি, প্রবাল আর রাজত নামের লোকদের তার সাথে ফ্যাশন শোতে হাঁটতে বলে। সে চায় এই ফ্যাশন শোটা শুধু ছেলেদেরকে নিয়ে হোক, এতে সে হবে সেই ফ্যাশন শোর শো স্টপার। বাচস্পতি বলে তারা এখানে নিজেদের মতো একটি ঘরোয়া ফ্যাশন শো করতে যাচ্ছে, তাই এখানে মোটা আর চিকন এসব নিয়ে কথা বলার কোনো মানে হয় না। ভিকি বলে যদি মোটা আর চিকন হওয়া নিয়ে কোনো কথা না হয় তাহলে ফুলোরা তাদেরকে হেঁটে দেখিয়ে দিক, তাকে ভুল প্রমাণ করে দেখাক যে মোটা মানুষেরা মডেল হতে পারে। বাচস্পতিও তখন ফুলোরাকে ভিকির কথায় হাঁটতে বলে। ভিকি তো মার্কার দিয়ে রাস্তা বানিয়ে ফুলোরাকে সেখান দিয়েই হাঁটতে বলে। ফুলোরাও এতে রাজি হয়ে যায়। তখনই ভিকি তার হাই হিল জুতা জোড়া খুলে ফুলোরার হাতে ধরিয়ে দেয়। সে বলে ফ্যাশন শোর নিয়ম অনুযায়ী তাকেই হাই হিল পরে হাঁটতে হবে। ফুলোরাও তখন সেই হাই হিল দুই পায়ে অনেক কষ্টে ঢুকিয়ে নেয় আর হাঁটা শুরু করে। সে আসলে এর আগে কখনোই হাই হিল পরে হাঁটেনি, তাই সে কয়েক কদম হাঁটতে ধরলেই সেখানে পড়ে যেতে নেয়। তবে সে আবারও নিজেকে সামলে হাঁটতে শুরু করে। ঠিক তখনই ভিকি তাকে আবারও প্রথম থেকে পুনরায় হাঁটতে বলে। ভিকির কথা শুনে ফুলোরা আবারও হাঁটতে শুরু করে। এবারও কয়েক কদম হাঁটার পরই সে পড়ে যেতে নেয়। ভিকি তখন তৃতীয়বারের মতো ফুলোরাকে হাঁটতে বলে। ভিকির এমন আচরণে তো সেখানকার মানুষজন ভিকিকে থামতে বলে। ভিকি বলে কেন, তারাই তো তাকে মোটা আর চিকন কাউকে ভেদাভেদ না করে মডেল হওয়ার কথা বলেছে, তাই সে ফুলোরাকে দিয়েই হাঁটা শেখাচ্ছে। ফুলোরাও তখন চুপচাপ তৃতীয়বারের মতো শুরু থেকে হাঁটা শুরু করে। তবে প্রথম কদম ফেলতেই তার পা মচকে যেতে নেয়। সেই সময়ই তার স্বামী এসে তাকে ধরে ফেলে। সবাই তো তখন সেখানে যায় তাকে সাহায্য করতে। ভিকি তো মনে মনে বেশ খুশি হয়, তাই সে ফুলোরার কাছে এসে বলে এবার সে হয়তো বুঝতে পারছে যে কেন মোটা মানুষদেরকে দিয়ে ফ্যাশন শো করানো হয় না। ফুলোরার তো তখন খুব রাগ হচ্ছিল, কিন্তু সে কোনো মতে তার রাগ চেপে রেখে ভিকির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরই দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় বাচস্পতি মাছের বাজারে এসেছে মাছ কিনতে। তখনই ম্যানেজার বাবু এসে বলে সে শুনেছে তার বউ ফ্যাশন শো করতে গিয়ে পা মচকে পড়ে গেছে, তাই সে তাকে বলে বউয়ের জন্য ভালো মাছ কিনতে। তবে তার কথায় পাত্তা না দিয়ে সে নিজের মতোই মাছ কিনতে থাকে। এরপর সে লোকটি পাত্তা না পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে সে এসেছিল তাকে একটু কটু কথা শোনাতে, কিন্তু কোনো পাত্তা না পেয়ে নিজেই চলে যায়। আসলে এইসব লোকের সাথে এভাবেই ব্যবহার করতে হয়, তাহলেই এদের একটু হলেও শিক্ষা হয় আর কি। যাক, তো সন্ধ্যায় ফুলোরা গোগলকে রিকশায় করে বাসায় আনার সময় গোগল ফুলোরাকে তার সেই ছবি আর পোস্টটা দেখায়, যেটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। সে তাকে দেখায় যে ফ্যাশন ডিজাইনার মালেকা গুপ্তা ফুলোরার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিংক তার টুইটারে শেয়ার করেছে। সে টুইটে লিখেছে আগামী দিনের ফ্যাশনকে বদলে দিতে পারে মিস ফাটাফাটি। প্লাস সাইজে যারা মোটা রয়েছে তাদের কখনো এভাবে নিজেদের শরীরকে গ্রহণ করতে সে দেখেনি। তবে এখন থেকে নতুন করে ভাবতে হবে মানুষের বডি টাইপ নিয়ে। আসলে তো যে কোনো টাইপের বডি সুন্দর এবং গ্রহণযোগ্য। সেখানে কিছু মানুষ কমেন্ট করে লিখেছে এই রহস্যময় মিস ফাটাফাটি কে হতে পারে। এই লেখাগুলো পড়ার পরই ফুলোরা তো অনেক খুশি হয়ে যায়। সে তো কখনো ভাবতেও পারেনি সে এতটা ফেমাস হয়ে যাবে। গোগল তখন বলে এবার তার ভাইকে এই ব্যাপারে জানাতে হবে। ফুলোরাও বলে হ্যাঁ, সে শুনলে হয়তো অনেক খুশি হবে। তো এরপরই তারা বাসায় আসে। বাসায় এসেই সে দেখে সবকিছু বেশ চুপচাপ, তাই তারাও চুপচাপ ডাইনিং টেবিলের কাছে আসে। সেখানে এসেই দেখা যায় ফুলোরার শাশুড়ি আর স্বামী চুপচাপ মাথা নিচু করে বসে আছে। ফুলোরা এসব দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। তার স্বামী তখন ফোন বের করে তাকে দেখায়।
সেখানে একটা নোটিশ দেয়া হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে বাচস্পতি যেই কাপড়ের দোকানে কাজ করত সেই দোকানটি বন্ধ হয়ে গেছে। এখন তো বাচস্পতি পুরোই বেকার হয়ে যায়, তাই তার মনটা খুব খারাপ ছিল। পরের দিনই দেখানো হয় ফুলরা তার 3 বান্ধবী রিঙ্কু, সীমা আর অরুণার সাথে রয়েছে। তার স্বামীর চাকরি এভাবে চলে যাওয়াতে তার মনটা খুব খারাপ ছিল। যেহেতু ফুলরা নিজের টুকিটাকি কাজ করে রোজগার করে, তাই অরুণা তাকে এইসব বিষয়ে চিন্তা করতে মানা করে। ফুলরা বলে তার একার পক্ষে তো এত বড় সংসার চালানো অনেক মুশকিল হয়ে যাবে। তখনই অরুণা তার ফোনের দিকে তাকিয়ে বলে ভিকি মুনিয়ার সাথে ফেসবুকে ছবি দিয়েছে আর ক্যাপশনে লিখেছে এত মোটা মেয়ের আবার ফ্যাশন শোতে অংশগ্রহণ করার ইচ্ছে। ভিকির এমন পোস্ট দেখে তো তার প্রতি অনেক রাগ হয়। তারা তাকে অহংকারী বলে আর বলে ভিকির চরিত্রেও সমস্যা আছে, অন্যের হাজবেন্ডের প্রতি তার অনেক নজর। আসলে তারা এসব নিয়ে গসিপ করছিল। যাক, তো এরপর তারা ফুলরার মন ভালো করার চেষ্টা করে। পরবর্তীতে দেখানো হয় বাচস্পতি তার পকেটের টাকা চেক করে। সেখানে সে দেখে খুব কম পরিমাণ টাকাই রয়েছে, তাই সে ফুলরার দিকে তাকায়। তারপরই টাকাগুলো নিয়ে মাছের বাজারে আসে মাছ কিনতে। সেদিনের মতো ম্যানেজার বাবু আবারও আসে বাচস্পতির কাছে। সে তাকে আজও ছোট করে কথা বলতে থাকে। সে বলে বাচস্পতির তো চাকরি নেই, তাই এখন তো তার কাছে প্রতিদিনই রবিবার, অর্থাৎ বন্ধের দিন আর কি। এছাড়াও সে বাচস্পতিকে বলে সে কি এবার ফুলরার ব্যবসায় হাত দিবে নাকি। বাচস্পতি বলে সে তার বউয়ের ব্যবসায় হাত দিবে না, তার বউ একাই তার ব্যবসা বেশ সুন্দরভাবে করতে পারবে। এ কথা শুনেই তো সে চুপ হয়ে যায়। তো তারপরে তারা দুজন একই মাছ কিনে নেয়। এরপর দেখানো হয় ফুলরা তার মোবাইল চেক করতে যায় আর তখনই সে দেখতে পায় সেখানে একটা ইমেল এসেছে। ইমেলটা একটা ফ্যাশনিস্টা কোম্পানি থেকে এসেছে। সেখানে বলা হয়েছে তারা ফুলরার সাথে যুক্ত হয়ে একটি কাজ করতে চায়। কাজটি হলো সে যদি তাদের কোম্পানির এক্সেল সাইজের জামা পরে ছবি দেয় তাহলে তারা তাকে 45,000 টাকা দিবে। সে তখন গুগলকে বলে এবার সে তার স্বামীকে এই ঘটনাটা বলবে। এরপরই দেখানো হয় ফুলরার শাশুড়ি জগমোহনকে সিল্কের পাঞ্জাবি দেওয়ার জন্য তার জমানো 500 টাকা সেখানকার মানুষদের কাছে জমা দেয়। তার শাশুড়ির মনটা তো বেশ খারাপ ছিল, কারণ তাদের কাছে তো এখন টাকার খুব স্বল্পতা। তাই সে খুব মন খারাপ করে সেখান থেকে তাদের ডাইনিং রুমে চলে আসে। সেখানেই একজন বৃদ্ধ মহিলা আসে। সে ফুলরার শাশুড়ির কি হয়েছে সেটা জানতে চায়। সে তখন বলে তার ছেলের চাকরিটা চলে গেছে। বৃদ্ধ মহিলা বলে তাকে 500 টাকা দিতে হবে না, তারা জগমোহনের সিল্কের পাঞ্জাবি ফুলরার কাছ থেকেই বানিয়ে নিবে আর সে টাকাটি মজুরি হিসেবে কেটে নিলেই তাকে আর 500 টাকা দিতে হবে না। এ কথা শুনে তো ফুলরার শাশুড়ির মুখে হাসি চলে আসে। পরের দিন ফুলরা চা বানাতে থাকে। তখন সেখানে সে এই নিয়ে চিন্তা করতে থাকে যে তার ইনস্টাগ্রামের কাজগুলোর কথা সে কিভাবে তার স্বামীকে বলবে। সে এসব নিয়ে প্র্যাকটিসও করছিল। তো এরপরই সে চা নিয়ে তার স্বামীর ঘরে আসে আর সে যখনই তার কথা বলতে যাবে ঠিক তখনই তার স্বামী তাকে কথা বলার কোনো সুযোগই দেয় না। সে নিজেই তার কথা শুরু করে। সে বলে প্রতিদিন ফুলরা তার পকেটে চুপি চুপি 500 টাকা করে দিচ্ছে, যা তার ভালো লাগছে না। সে চায় না ফুলরা তাকে আর করুণা করুক। ফুলরা এ কথা শুনে অবাক হয় আর তার স্বামীকে বলে সে তাকে করুণা করছে না, সে শুধু তার স্বামীর পাশে দাঁড়াচ্ছে, এছাড়া আর কিছুই নয়। তার স্বামী তখন তার কাছে এসে বলে পাশে দাঁড়ানোর আগে বুঝতে হবে কোনটা সম্মানের এবং কোনটা অপমানের। এই বলে সে ফুলরার রাখা 500 টাকাটি বিছানায় ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সে আসলে তাকে ভুল বুঝলো। এই নিয়ে ফুলরার খুব খারাপ লাগে, কিন্তু সে আর কিছুই বলে না। তো এরপরই রাতের বেলায় বাচস্পতি বাসায় ফিরে দেখে গোগল একাই ভাত বাড়ছে। সে এসে তখন গোগলকে ভাত বেড়ে দিতে থাকে। সে জিজ্ঞেস করে বাসার সবাই কোথায় গেছে। গোগল বলে মুনিয়া অসুস্থ হয়েছে, তাই ফুলরা আর তার মা সেখানে গেছে তাকে দেখতে। এদিকে রিঙ্কু ফুলরা আর তার শাশুড়িকে বলে ভিকির কথা মতো কয়েকদিন ধরে না খেয়ে ওজন কমানোর নেশায় ছিল সে, তাই আজ মুনিয়ার প্রেশার লো হয়ে সে অসুস্থ হয়ে পড়েছে। এসব নিয়ে সে তার মেয়েকে বেশ বকাবকিও করে। ফুলরা তখন তার শাশুড়িকে বলে আজ রাতটা সে রিঙ্কুর বাসায় থেকে যাবে আর মুনিয়ার দেখাশোনা করবে। তার শাশুড়িও তখন তাকে এখানে থাকতে বলে সেখান থেকে চলে যায়। তো পরদিন সকালেই দেখা যায় মুনিয়ার বাবা রিঙ্কুকে তার মেয়ের এমন অবস্থার জন্য বেশ গালিগালাজ করতে থাকে। মুনিয়া তো এসব কথা শুনে তার বাবার কাছে যায় আর তার মায়ের সাথে এভাবে খারাপ ব্যবহার করতে মানা করে। এতে তো তার বাবা রেগে গিয়ে মুনিয়াকেও মারতে নেয়। ঠিক তখনই রিঙ্কু বাধা দিলে সে উল্টো রিঙ্কুর গলা চেপে ধরে। ফুলরা তখন এই সব কিছু ফোনে রেকর্ড করে। সে মুনিয়ার বাবাকে থামতে বলে, কিন্তু সে না থামলে ফুলরা বলে এই রেকর্ডিং কিন্তু সে পুলিশের কাছে দিয়ে দিবে। এসব বলে সে তাকে থ্রেট দেয়। মুনিয়ার বাবাও তখন এসব শুনে থেমে যায়। এরপরই ফুলরা সেখান থেকে চলে যায়।
এরপর দেখানো হয় ফ্লোরার শাশুড়ি জগমোহনের বাড়িতে এসেছে। সে তাকে দেওয়ার জন্য ফ্লোরার বানানো সেই সিল্কের পাঞ্জাবিটি নিয়ে আসে। সেখানকার বৃদ্ধ মহিলাগুলো পাঞ্জাবিতে হাতের কাজ দেখে ফ্লোরার অনেক প্রশংসা করে। এরপর সেই পাঞ্জাবিটা জগমোহনকে দেয়। জগমোহনও তো বেশ খুশি হয়। পরের দিনই সে ফ্লোরার শাশুড়িকে ফোন দেয়। সে বলে পাঞ্জাবিটা পেয়ে সে অনেক খুশি। তার কলকাতায় চেনা জানা একজনের দোকানে লোক খুঁজছে। সে শুনেছে তার ছেলে চাকরি হারিয়েছে। তার ছেলে যদি কাজ করতে চায় তাহলে সেখানে সিভি পাঠাতে পারে সে, আর সমস্ত ঠিকানা সে তাদের দিয়ে দিবে। এটা শুনে তো ফ্লোরার শাশুড়ি খুব খুশি হয়ে যায়। এরপরই দেখানো হয় ফ্লোরার স্বামীর চাকরি হয়েছে। সে ফ্লোরাকে বলে এই চাকরিটি কারো দয়ায় হয়নি। সে চায় না ফ্লোরার উপর বোঝা হয়ে থাকতে। সে ভাবেনি ধুলি শহর ছেড়ে তাকে কলকাতায় থাকতে হবে, তবে সে কারো দয়ায় থাকতে চায় না। ফ্লোরা বলে সবকিছুতেই ভুল বুঝে দয়ার কথা চিন্তা করলে চলে না। কেউ সাহায্য করতে চাইলে তা সবসময় দয়া হিসেবে করে না। যাক, তো এসব শুনে বাচস্পতি সেখান থেকে চলে যায়। এর পরের দিন দেখানো হয় সে তার কাপড় গোছাচ্ছে কলকাতা যাওয়ার জন্য। সেই সময় ফ্লোরা এসে তাকে কাপড় গোছাতে সাহায্য করে, আর দুজনেই রেডি হয়ে অটোর কাছে আসে। তখনই ভিকি তার গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে বাচস্পতি কোথায় যাচ্ছে। বাচস্পতি জানায় সে কলকাতায় যাচ্ছে। ভিকিও বলে তাই নাকি, আমিও তো কলকাতায় যাচ্ছি। তো এরপরই সে গাড়ি ঘুরিয়ে চলে যায়। বাচস্পতি তখন তার মা আর ভাইকে বিদায় জানিয়ে অটোতে ওঠে। ফ্লোরাও তার সাথে একই অটোতে ওঠে। ফ্লোরা তো তার স্বামীকে বাসে উঠিয়ে সেখান থেকে চলে যায়। সারা রাস্তায় সে কাঁদতে কাঁদতে আসে। তার খুব খারাপ লাগছিল। তো ওদিকে বাস কিছু দূর যাওয়ার পরই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। হেল্পাররা নেমে তা ঠিক করতে থাকে। বাচস্পতিও তখন বাস থেকে নামে। আর কিছুক্ষণ পর দেখা যায় ভিকিও তো একই বাস থেকে নেমেছে। সে তখন ভিকিকে বলে পরের বাস আসা পর্যন্ত অপেক্ষা করতে, তাহলে তারা একসাথেই সেখান থেকে কলকাতায় যেতে পারবে। এদিকে ফ্লোরার শাশুড়ি গোগলকে নিয়ে দোকানে আসে বাজার করতে। দোকানদার তাকে বলে তার তো অনেক টাকা বাকি রয়েছে, সে যেন সময় মতো বাকির টাকাগুলো দিয়ে দেয়। তো বাসায় ফিরতে ফিরতেই গোগল বলে যে তার স্কুলে তো প্রতি মাসের 13 তারিখের মধ্যে সব টাকা পরিশোধ করার নতুন নিয়ম বের হয়েছে। তো গোগলের এই কথা শুনতে শুনতে ফ্লোরার শাশুড়ি হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। এরপরই তো বাড়িতে ডাক্তার আসে আর বলতে থাকে তার শাশুড়ির খাওয়া দাওয়া ঠিকমতো না হওয়ার জন্যই এমন হয়েছে, তাই সে তাদেরকে একটা টেস্ট করাতে বলে আর তার শাশুড়ির ঠিকমতো যত্ন নিতে বলে। গোগল তখন বলে ভিকির কথা মতো তার মাও ডায়েটে ছিল, এজন্যই তার এই অবস্থা হয়েছে। তো ডাক্তার চলে যাওয়ার সময় বলে তার শাশুড়ির বয়স হয়েছে, তাই সে যেন এসব ডায়েট না করে। এরপরই ফ্লোরা গোগলকে বলে ফ্যাশনিস্টার ওই কোম্পানিকে তাদের ইমেইলে রিপ্লাই দিতে। সেখানে যেন সে এটা লেখে যে সে তাদের সাথে কাজ করলে পরিচয় গোপন করেই কাজ করবে। এরপরই দেখানো হয় বাচস্পতি কলকাতায় সেই দোকানে এসেছে। দোকানটি হচ্ছে একটা শোরুম। সেখানে একজন লোক তাকে ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দেয়। ম্যানেজারটি আর কেউ নয়, ধুলি শহরের তার আগের কর্মস্থলেরই ম্যানেজার বাবু, যে সব সময় বাচস্পতিকে খোটা দিত। যাক, তো সে বাচস্পতিকে তার কাজ বুঝিয়ে দেয়। এদিকে ফ্লোরা সেই কোম্পানির জামাগুলো পরে মুখ ঢেকে গুগলকে দিয়ে ছবি তোলায় আর তাদেরকে পাঠায়। এর মধ্যেই সে একজন নার্সকে এনে তার শাশুড়ির সেবা যত্ন করাতে থাকে। আর এদিকে তো মুখ ঢেকে জামা পরে মডেলের মতো ছবি তুলে তার প্রচুর টাকাও রোজগার হতে থাকে। সেটা দিয়েই সে তার শাশুড়ির চিকিৎসা চালায়। পাশাপাশি তার ফলোয়ারও বাড়তে থাকে। সোশ্যাল মিডিয়াতে তার অনেক পরিচিতি হয়। তো একদিন বাচস্পতি ভিডিও কলে গোগলকে বলে তার মাকে দেখাতে, কিন্তু তার মা তো ছিল অসুস্থ। আর ফ্লোরা চায় না তার অসুস্থ মাকে দেখে বাচস্পতি চিন্তায় পড়ুক, তাই সে গোগলকে ইশারায় কিছু একটা বলে ফোন কেটে দিতে বলে। গোগলও তার ভাইকে বলে মা তো গোসল করছে। এ কথা শুনেই সে ফোন কেটে দেয়। এরপরই ফ্লোরা মুখ ঢেকে একের পর এক ছবি তুলতে থাকে এবং তার শাশুড়িরও খেয়াল রাখতে থাকে। এভাবেই কেটে যায় 1 মাস। তখন ফ্লোরার স্বামী তাকে ফোন দিয়ে বলে সে তাকে টাকা পাঠিয়েছে। অনেক কষ্ট করে সে রোজগার করে 25,000 টাকা পেয়েছে। তার মধ্যে তাদের জন্য 15,000 টাকা সে ম্যানেজ করে দিতে পেরেছে। সে তাকে বলে তার মায়ের ধার করা টাকা যেন এই টাকা থেকে সে পরিশোধ করে দেয়। এরপরই বাচস্পতি তার শোরুম সম্পর্কে গল্প করতে থাকে। সে বলে ছেলে মেয়ে আর বাচ্চাদের জন্য আলাদা সেকশন আছে সেখানে। ফ্লোরা তখন জিজ্ঞেস করে তো মোটা মেয়েদের জন্য কি কিছুই নেই? তার স্বামী তখন চুপ হয়ে যায়। সে ফ্লোরাকে জিজ্ঞেস করে সে কেমন আছে, তার অভিমান কি এখন কমেছে? ফ্লোরা বলে সে তার সব অভিমান সেলাই করে জোড়া লাগিয়ে নিয়েছে। যাক, তো এরপর দেখানো হয় ফ্লোরার বাসায় সীমা আর অরুণা আসে। তারা এবার ফ্যাশন শোতে নাম দিয়েছে আর মোটা বলে কেউ তাদের এবার বাধাও দেয়নি। আর সেখানে গেস্ট হিসেবে তারা তো মিস ফাটাফাটি অর্থাৎ ফ্লোরাকে চায়। ফ্লোরা তো এতে মানা করে। এরপরে দেখানো হয় বাচস্পতির ম্যানেজার বলছে তাদের এবার যথেষ্ট প্রফিট হয়েছে। তারা চায় তাদের বাৎসরিক ফ্যাশন শোর আয়োজনটা বেশ বড়ভাবে করতে, যাতে আরো মানুষের কাছে তাদের ব্র্যান্ড পৌঁছে যায়।
বাচস্পতি তখন বলে তারা তো এক্সেল সাইজের কাপড়ের কালেকশন সেখানে রাখতে পারে। ম্যানেজার তো এটা শুনে মানা করে দেয়। তো তারপরই সে মিস ফাটাফাটির ফটোশুটগুলো তার বসকে দেখায়। তার বস তো তখন তাকে মিস ফাটাফাটির সাথে যোগাযোগ করতে বলে, আর এরপরই তারা ফুলোরার কাছে ইমেল পাঠায়। ফুলোরা তো এই ইমেলটা পেয়ে গুগলকে ইমেলটা পড়তে বলে। গুগল বলে সেখানে হাঁটলে তাকে 50,000 টাকা দেয়া হবে। ফুলোরাও তো এতে রাজি হয়ে যায়। আর এখন তার শাশুড়িও তার সাপোর্টে ছিল, তাই সে তার ছেলেকে তার এই ব্যাপারে জানাতে বলে। কিন্তু ফুলোরা বলে সে তার ছেলেকে সারপ্রাইজ দিতে চায়, এজন্য সে তাকে কোনো কিছু না জানিয়েই কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো এরপরই আমাদেরকে গল্পের প্রথমের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই ফ্যাশন শোর আয়োজনে ব্যস্ত, আর ফুলোরাও তার বান্ধবীদের নিয়ে সেখানে পৌঁছে যায়। তখন দেখা যায় ভিকিও সেখানে রয়েছে, সেও এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করবে। তো সেই সময় আবার দেখা যায় এই ভিকি বাচস্পতির সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু বাচস্পতি তো তাকে কোনো পাত্তাই দেয় না। ওদিকে আমরা দেখতে পাই ফুলোরাকে রিঙ্কু সাজিয়ে দিচ্ছিল। তখনই তাদেরকে এসে বাচস্পতি জিজ্ঞেস করে যে তাদের কি কোনো সাহায্য লাগবে। ফুলোরা বলে তার কফি লাগবে। তো ফুলোরার কণ্ঠ শুনেই তো বাচস্পতি তাকে চিনতে পেরে যায়, তাই সে তার সামনে এসে দাঁড়ায়। আর তাকে দেখেই তো ফুলোরার চোখে পানি চলে আসে। তখনই সে তার বউয়ের চোখের পানি মুছিয়ে দেয়। আর সে এটাও বলে সে আগে থেকেই জানতো ফুলোরা এভাবে মডেলিং করে, আর সে এতে খুব খুশি। যাক, তো এরপরই ফ্যাশন শো শুরু হয়। একে একে সবাই হাঁটে, ভিকিও হাঁটে। তো ভিকির হাঁটা শেষ হলেই ফুলোরার রুমের কাছে সে আসে। এরপর সে বাচস্পতিকে মিথ্যা অপবাদ দেয়। সে বলে যে সে তার বউকে এখানে নিয়ে এসেছে, তাও 2 নাম্বারই করে। সে তো এই মোটা মেয়ের সাথে কখনোই হাঁটবে না। এসব বলে সে অনেক ঝামেলা করতে থাকে। আর সবাই যখন ফুলোরার আসল পরিচয় জানতে পারে যে সে বাচস্পতির স্ত্রী, তখনই সবাই এ নিয়ে কথা বলতে থাকে। আর সেই সময় তো ম্যানেজার এসে সবাইকে থামিয়ে বলে যে যার এই শোতে শো স্টপার হয়ে হাঁটার কথা ছিল সে আজ হাঁটতে পারবে না। তাই শেষ পর্যায়ে এসে বস ডিসিশন নিয়েছে যে তাদের এই শোতে শো স্টপার হবে মিস ফাটাফাটি। এই কথা শুনেই তো ভিকির মুখ পুড়ে যায়, আর ফুলোরা সহ তার বান্ধবীরা খুব খুশি হয়। তখন ম্যানেজার বলে আসলে এক্সেল কালেকশন হিট হলে অনেকেই তা পড়বে, এজন্যই তার বস এই ডিসিশন নিয়েছে। তখন বাচস্পতি ভিকিকে কিছু কথা শোনায় যে ফ্যাশনের ক্ষেত্রে মোটা আর চিকন বলে কিছু নেই, সবাই ফ্যাশন করতে পারে। কিন্তু তখন ভিকি তার বউকে অপমান করে যে তাহলে সে মুখ ঢেকে কেন আছে, সে তার এই শরীর নিয়ে কোথাও মুখ দেখাতে পারবে না, সেই জন্যই তো। এই বলেই সে চলে যায়। তো এরপরই ফ্যাশন শো চলতে থাকে, আর এরপরই আসে ফুলোরার হাঁটার সময়। এতদিন মোটা হওয়ার জন্য তাকে যে অপমান সহ্য করতে হয়েছে সেগুলো তার মনে হতে থাকে, কিন্তু এরপরই সবকিছু ঝেড়ে ফেলে সে ধীরে ধীরে হাঁটা শুরু করে। আর এরপরই নিজের মনোবল বাড়িয়ে নিজের মুখের কাপড় সরিয়ে দেয়, আর আত্মবিশ্বাসের সাথে র্যাম্প ওয়াক করতে থাকে। আর সে এত গ্রেসফুলি সবকিছু ক্যারি করছিল যে তাকে নিয়ে সবাই হাততালি দিতে থাকে আর অনেক বেশি প্রেজ করতে থাকে। আর তার এই সফলতার সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল একজন মোটা মেয়ের ফ্যাশনের দুনিয়ায় সফল হয়ে ওঠার গল্প। আসলে মোটা চিকন এগুলো কোনো ব্যাপারই না, ট্যালেন্টটাই আসল। আর সেটাই মিস ফাটাফাটি এই গল্পে প্রমাণ করে দিয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।